শালিনী ড্রেসিং টেবিলে বসে বসে সাজগোজ করে এমন সময় তার মা বেশ পাকা পাকা কাঁঠাল নিয়ে আসে। আর সেই কাঁঠালের গন্ধ কিছুতেই শালিনী সহ্য করতে পারে না, কারণ কাঁঠালের গন্ধ নাকে এলেই শালিনীর বমি পায়। তাই তখনই শালিনী নাকে রুমাল চাপা দেয়। মা, তোমাকে কতবার বলেছি তোমরা যদি কাঁঠাল খেতে পছন্দ করো তাহলে খেতেই পারো, কিন্তু আমার ঘরে এরকম কাঁঠাল নিয়ে চলে আসার মানে কি? ইস, কি বাজে গন্ধ বেরোচ্ছে। এই কথা বলে শালিনী তাড়াতাড়ি করে ড্রেসিং টেবিল থেকে তার সব দামি পারফিউমের বোতল তুলে নেয় আর সারা ঘরে পারফিউম ছড়াতে শুরু করে। যা দেখে শালিনীর মা সাবিত্রী দেবী বলে, তুই এভাবে তোর দামি পারফিউম নষ্ট করছিস কেন? দু একটা কাঁঠালের টুকরো খেলে কি এমন ক্ষতি হয় বলতো? আর তোর পেটে সমস্যা বলে ডাক্তারবাবু তোকে কাঁঠাল খেতে বলেছে, কারণ কাঁঠালের মধ্যে ফাইবার আছে। তাই তাড়াতাড়ি কাঁঠালগুলো খেয়ে নে। আমার কাঁঠাল খেতে বয়ে গেছে, তুমি রান্নাঘরে গিয়ে আমার জন্য পনিরের কোপ্তা বানিয়ে নিয়ে এসো। আমি আজকে ফ্রাইড রাইস দিয়ে পনিরের কোপ্তা খাবো। আর তুমি তো ভালো করেই জানো আমার কোপ্তা কারি খেতে খুব ভালো লাগে। এই বলে শালিনী আবার ড্রেসিং টেবিলে বসে নিজের মতো সাজগোজ করতে শুরু করে। অন্যদিকে তার মা রান্নাঘরে চলে যায়, কিন্তু সে আজকে মনে মনে ঠিক করে আজকে যে করেই হোক সে মেয়েকে কাঁঠাল খাওয়াবে। আর তখনই তার মাথায় এক দুর্ধর্ষ বুদ্ধি চলে আসে। আমি আজকে কোপ্তা কারি রান্না করব ঠিকই, কিন্তু পনির দিয়ে নয়, কাঁচা কাঁঠাল দিয়ে, মানে এঁচড় দিয়ে। আমি আমার মেয়েকে পাকা কাঁঠাল খাওয়াতে পারিনি, তাতে কি? আজকে আমি আমার মেয়েকে এঁচড়ের কোপ্তা বানিয়ে খাওয়াবো। এই বলে সাবিত্রী দেবী প্রথমে খুব সুন্দর করে এঁচড় কেটে নেয়। আর সেই এঁচড় কাটার পর শিলে বেটে নিয়ে তার মধ্যে মশলা মিশিয়ে গোল গোল করে কোফতা তৈরি করে। আর সেই কাঁঠাল দিয়ে সাবিত্রী দেবী তার মেয়ের জন্য খুব সুন্দর সুস্বাদু কাঁঠালের কোপ্তা কারি তৈরি করে। আর যখন সে তার মেয়ের জন্য খাবার পরিবেশন করে তখন শালিনী সেই ফ্রাইড রাইস এবং কোপ্তা দেখে খুবই খুশি হয়। তাই সে বেশি বেশি করে ফ্রাইড রাইস এবং কাঁঠালের কোপ্তা খেতে শুরু করে। মা, কোপ্তা কারি দারুণ খেতে হয়েছে। তুমি এত সুন্দর কোপ্তা কারি এর আগে কোনোদিনও রান্না করনি, একেবারে অভিনব স্বাদের মনে হচ্ছে। সাবিত্রী দেবী তার মেয়ের কথা শুনে হেসে ওঠে। আর সে মনে মনে খুবই খুশি হয়, কারণ তার পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। হ্যাঁ, অভিনব স্বাদের তো হবেই, কারণ আমি আজকে কাঁঠাল দিয়ে তোর জন্য কোপ্তা বানিয়েছি। আর তুই দেখ, বুঝতেই পারলি না, পুরো এক বাটি কাঁঠালের কোপ্তা কারি খেয়ে ফেললি। এমন কথা শুনে শালিনী খুবই অবাক হয়, কিন্তু সেদিন থেকে শালিনী একেবারে কাঁঠালের কোপ্তা কারি পাগল হয়ে ওঠে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর এরই মধ্যে শালিনীর সঙ্গে সুজয়ের ধুমধাম করে বিয়ে হয়। আর তাদের বিয়ের মেনুতে স্পেশাল আইটেম থাকে কাঁঠালের কোপ্তা কারি। কিন্তু সেই বিয়ে বাড়িতে উপস্থিত লোকজন কেউই বুঝতে পারে না যে তারা কাঁঠালের কোপ্তা খাচ্ছে। আর সেই কাঁঠালের কোপ্তা কারির স্বাদ সকলেরই খুবই পছন্দ হয়। এভাবেই শালিনী বিয়ের পর শ্বশুর বাড়িতে চলে যায়। মা, বিয়ে করতে গিয়ে ওদের বাড়িতে এত সুন্দর পনিরের কোফতাটা বানিয়েছিল না, একেবারে আমার মুখে লেগে আছে। আর তুমি তো পনির খেতে খুব ভালোবাসো, তাই আজকে আমরা শালিনীকে বলবো ঠিক ওই রকম করেই কোফতা বানাতে। হ্যাঁ বলিস, মায়েদের যেহেতু ছেলের বিয়ে দেখতে নেই, তাই আমি তোর বিয়েতে যেতে পারিনি আর ওরকম পনিরের কোপ্তা খাইনি। কিন্তু আজকে নতুন বৌমার হাতে আমরা সবাই পনিরের কোপ্তা খাবো। এই বলে পারমিতা দেবী তার নতুন বৌমাকে গরম গরম কোফতা রান্না করতে বলে। আজকে দুপুরবেলা আমরা সবাই মিলে গরম গরম কোফতা আর তার সঙ্গে সরু চালের ভাত খাবো, কারণ মাছ মাংস খেতে খেতে আমাদের মুখ একেবারে পচে গেছে। ঠিক আছে মা। এই বলে শালিনী রান্নাঘরে চলে যায়, কিন্তু সে রান্নাঘরে গিয়ে কিংবা ফ্রিজের মধ্যে কোথাও কাঁচা কাঁঠাল অর্থাৎ এঁচড় খুঁজে পায় না, কারণ তার শাশুড়ি মেয়ে এবং স্বামী আজকে তাকে গরম গরম কোফতা রান্না করতে বলেছে। আর এখন যদি শালিনী তাদেরকে কাঁঠালের কোফতা রান্না করে খাওয়াতে না পারি তাহলে তার মন খারাপ করবে। তাই শালিনী কোথা থেকে কাঁঠাল জোগাড় করবে কিছুই বুঝে উঠতে পারে না। আর ঠিক তখনই পাশের বাড়ির বাগানের দিকে তার চোখ পড়ে। ওই তো গাছে কত সুন্দর বড় বড় কাঁঠাল ঝুলছে। আমি বরঞ্চ জানালা দিয়ে হাত বাড়িয়ে দুটো কাঁঠাল পেড়ে নিই, তারপর ওই কাঁঠাল দিয়ে সুন্দর করে কোপ্তা কারি রান্না করব। এই বলে শালিনী রান্নাঘরে জানালা দিয়ে হাত বাড়িয়ে বড় বড় কাঁঠাল পেড়ে নিয়ে চলে আসে। আর সেই কাঁঠাল ভালো করে ছাড়িয়ে সুন্দর করে তার মায়ের মতো বেশি বেশি করে কাঁঠালের কোপ্তা কারি রান্না করে। আর সে যখন দুপুরবেলা সবাইকে খাবার পরিবেশন করে তখনই পাশের বাড়ির বিমলা দেবী সেখানে এসে হাজির হয়। আর যেহেতু বিমলা দেবী ভীষণই কুচুটে প্রকৃতির মহিলা, তাই সে কখনো কাউকে কথা শোনাতে ছাড়ে না।
কিরে পারমিতা, তোর যদি এতই কাঁঠাল খেতে ইচ্ছে করছিল তাহলে আমার কাছে চাইতে পারতিস। এরকম নতুন বৌমাকে দিয়ে কাঁঠাল শেষ পর্যন্ত চুরি করালি। ছি, তোদের একটু লজ্জা করে না বল? কি সব বলছিস? তুই ভালো করেই জানিস আমার কাঁঠাল মোটেই সহ্য হয় না, আর কাঁঠাল খেলেই আমার গায়ে হাতে পায়ে দানা দানা লাল লাল গোটা উঠে যায়। আর আমি কেন আমার বৌমাকে দিয়ে কাঁঠাল চুরি করাতে যাব? ওইসব নাটক বাদ দে। তোর নতুন বৌমা যখন রান্নাঘরে জানালা দিয়ে হাত বাড়িয়ে আমাদের বাগানের কাঁঠাল চুরি করছিল, তখন আমার বৌমা কিন্তু ভিডিও করেছে। এই দেখ, তোর বৌমার কাঁঠাল চুরি করার ভিডিওটা দেখে নে। এই বলে বিমলা দেবী যখন সেই ভিডিওটা দেখায়, তখনই শালিনী ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে। আর তখনই সুজয় এবং তার মা দুজনে মিলে শালিনীকে বকাবকি করতে শুরু করে। মা, আপনি আর আপনার ছেলে আজকে বললেন যে আপনারা কোপ্তা কারি আর ভাত খাবেন, কিন্তু আমি ফ্রিজে গিয়ে দেখলাম কোনো কাঁঠাল ছিল না। তাই আমি কি দিয়ে কোপ্তা রান্না করতাম? সেই জন্যই তো আমি বিমলা কাকিমাদের বাগান থেকে কাঁঠাল নিয়ে বেশি বেশি করে কাঁঠালের কোপ্তা রান্না করেছি। পারমিতা দেবীর নতুন বৌমার এরকম কথা শুনে ভীষণই অবাক হয়, কারণ সে এতক্ষণ ধরে বেশ অনেকটা পরিমাণে কাঁঠালের কোপ্তা কারি খেয়ে ফেলে। তোমাকে আমরা পনিরের কোফতা কারি রান্না করতে বলেছি, আর তুমি কাঁঠাল দিয়ে রান্না করে বসেছো। এই মরেছে, আমার মায়ের এখনই শরীর খারাপ হয়ে যাবে। এবার আমি কি করব? তুমি যখন আমাকে বিয়ে করতে গিয়ে কোপ্তা খেয়েছিলে, ওটা কাঁঠালের কোপ্তা কারিই তো ছিল। আর আমি কি করে বুঝবো শাশুড়ি মায়ের কাঁঠাল সহ্য হয় না? এমন সময় পারমিতা দেবীর গা হাত পা ভীষণ পরিমাণে চুলকাতে শুরু করে, আর তার সারা গায়ে লাল লাল গোটা উঠে যায়। ওরে বাবারে, এই নতুন বৌমা বিয়ে করে শ্বশুর বাড়িতে আসা মাত্রই আমাকে মারার প্ল্যান করেছে। না হলে আমাকে কেউ এরকম কাঁঠাল খাইয়ে দেয়? হায় রে হায়, আমার গা হাত পা ভীষণ চুলকাচ্ছে। এভাবে পারমিতা দেবীর সারা গায়ে লাল লাল গোটা উঠতে শুরু করে, আর যা দেখে সুজয় এবং শালিনী খুবই ভয় পেয়ে যায়। তাই তখনই সুজয় বাড়িতে ডাক্তার ডেকে নিয়ে আসে, আর পারমিতা দেবীর চিকিৎসা শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই মলম লাগিয়ে ধীরে ধীরে সাবিত্রী দেবী সুস্থ হয়ে গেলেও সে আর কিছুতেই নতুন বৌমার হাতে রান্না খেতে চায় না। এভাবেই দু একদিন কাটে, আর একদিন শালিনী ঘুম থেকে উঠে রান্নাঘরে যায়। তখন সে দেখে যে রান্নাঘরে একটা নতুন মহিলা এসে রান্নাবান্না করছে। এ কি, তুমি কে? আর তুমি আমার রান্নাঘরে দাঁড়িয়ে রান্নাবান্না করছো কেন? ও আমাদের বাড়ির নতুন রাঁধুনি। তুমি সেদিন কাঁঠালের কোপ্তা খাইয়ে আমাকে মারতে বসেছিলে, তাই তোমাকে আর রান্নাবান্না করতে হবে না। ঘরে গিয়ে বসে থাকো, মালতী আমাদেরকে রান্নাবান্না করে খাওয়াবে। সে কি মা, আমি যাই করি না কেন তাই বলে আপনি আমার কাছ থেকে রান্না বান্না করার অধিকার কেড়ে নেবেন? এটা কিন্তু ঠিক নয়। তাহলে ও আপনাদের জন্য রান্না বান্না করবে, কিন্তু আমি আমার রান্না নিজেই করে নেব, কারণ আমি কাঁঠাল কোপ্তা ছাড়া কিছুই খাবো না। এই বলে শালিনী নিজের মতো আলাদা করে কাঁঠালের কোপ্তা কারি রান্না করতে শুরু করে। আর অন্যদিকে তাদের নতুন রাঁধুনি মালতী সুজয় এবং তার মায়ের জন্য ডাল ভাত, ডিমের ঝোল ইত্যাদি রান্না করে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর প্রত্যেকদিন শালিনী এভাবে কাঁঠাল ছাড়িয়ে কোপ্তা রান্না করে। আর একদিন যখন মালতী রান্নাঘরে রান্না করতে আসে, তখন সে রান্নাঘরে দুর্গন্ধের কারণে কিছুতেই দাঁড়িয়ে থাকতে পারে না, কারণ শালিনী এতদিন ধরে কাঁঠালের খোসা ছাড়িয়ে সব খোসাগুলো ডাস্টবিনের মধ্যে জমিয়ে রাখে, আর সেই ডাস্টবিন বেশ কিছুদিন ধরে পরিষ্কার করা হয়নি। ওরে বাবারে, কি বাজে গন্ধ! দিদি, আমি রান্নাঘরে রান্না করতে পারবো না, কারণ আপনার বৌমা রান্নাঘরে পুরো কাঁঠালের খোসা ভরে রেখে দিয়েছে। আর এরকম বিশ্রী কাঁঠালের গন্ধে রান্না করা যায় না, প্রত্যেকটা রান্নায় কাঁঠালের গন্ধ হয়ে যাবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আর প্রত্যেক দিনই রান্না বান্নাতে কেমন একটা কাঁঠালের গন্ধ পাওয়া যাচ্ছে। এখন বুঝতে পারছি এগুলো শুধুমাত্র বৌমার জন্যই হচ্ছে। ঠিক তখনই শালিনী রান্নাঘরে আসে, আর পারমিতা দেবী তাকে কাঁঠালের খোসাগুলো পরিষ্কার করে ফেলে দিতে বললে শালিনী খুবই রেগে যায়। আমি কি এই বাড়ির চাকর নাকি? আমার কাঁঠালের গন্ধে কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না, সুতরাং আপনি ওই মালতীকে বলুন ও রান্নাঘর পরিষ্কার করবে আর কাঁঠালের খোসাগুলো ফেলে দেবে। আমি কিছু ফেলতে পারবো না। কাঁঠাল দিয়ে কোপ্তা রান্না করবে তুমি, একা একা গিলবে তুমি, আর আমি রান্নাঘর পরিষ্কার করব? আমি কিছু করতে পারবো না। তুমি কাঁঠালের খোসা জমিয়েছো, তাই তুমি ওগুলো পরিষ্কার করবে। মালতী এই কথা বললে পারমিতা দেবীও তার সুরে সুর মেলায়, যার ফলে শালিনীর কিছু করার থাকে না। সে বাধ্য হয়ে গোটা রান্নাঘর পরিষ্কার করে। এভাবে আরো দু একদিন কাটে, আর একদিন শালিনী বাজার থেকে 3টে বড় বড় এঁচড় কিনে নিয়ে এসে ফ্রিজের মধ্যে রেখে দেয়। আর পারমিতা দেবী এবং মালতী যখন ফ্রিজ খুলে, তখন ইস,
জঘন্য! আমার বৌমা দেখছি আমার ফ্রিজটাকে পুরো কাঁঠালের বাগান বানিয়ে রেখেছে। এই মালতী, তুই কাঁঠালগুলো বাইরে ডাস্টবিনে গিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে আয়, আর এই জায়গায় অন্য কোনো খাবারের বাটি ভরে রাখ। এই শুনে মালতী তখনই ফ্রিজ থেকে কাঁঠালগুলো বাইরে বের করে, আর সে বাইরে গিয়ে কাঁঠালগুলো ফেলে দিয়ে চলে আসে। আর যখন শালিনী দুপুরবেলা নিজের জন্য কাঁঠালের কোপ্তাকারি রান্না করতে যায়, তখন সে কোথাও কাঁঠাল খুঁজে পায় না। তাই তখনই শালিনী তার শাশুড়ি মাকে সেই ব্যাপারে জিজ্ঞাসা করে, তোমার বাবা তো বিয়ের সময় তোমাকে যৌতুকে ফ্রিজ দেয়নি। আমার ছেলে নিজের টাকা দিয়ে ফ্রিজটা কিনেছে, তাই ওই ফ্রিজে তুমি কাঁঠাল রাখতে পারবে না। আমি কাঁঠালগুলো সব ছুঁড়ে ফেলে দিয়েছি। এবার থেকে তুমি যখন কাঁঠাল কিনে নিয়ে আসবে, তখন বাইরেই ফেলে রাখবে, ঘরের মধ্যে তুলবে না। এগুলো আবার কেমন অত্যাচার মা? আপনারা কাঁঠাল কোফতাকারি খেতে পছন্দ করেন না বলে আমি আপনাদের জন্য রান্না বান্না করি না। শুধুমাত্র আমি নিজের জন্য কাঁঠালের কোফতা বানাই, আর তাতেও আপনাদের গায়ে এত ঝাল লাগে? এভাবে শালিনী এবং তার শাশুড়ি মায়ের মধ্যে কাঁঠালের কোফতাকারি নিয়ে ভীষণই ঝগড়া শুরু হয়। আর একটা সময় আসে যখন পারমিতা দেবী তার বৌমার এরকম রান্নাঘরে গিয়ে কাঁঠালের কোপ্তাকারি রান্না করা মোটেই পছন্দ করতে পারে না। তাই সে চিরকালের জন্য তার বৌমার এরকম কাঁঠালের কোপ্তা খাওয়া বন্ধ করতে চায়। মালতী, এই নে সার্ফের জল। আমার বৌমা সবেমাত্র কাঁঠালের কোপ্তা রান্না করে ঢাকা দিয়ে গেছে। তুই এর মধ্যে সার্ফের জল মিশিয়ে দে, তাহলে ওর পেট খারাপ করবে, আর ও কোনোদিনও এরকম কোপ্তা খাবে না। এই শুনে মালতী রান্নাঘরে গিয়ে লুকিয়ে লুকিয়ে শালিনীর রান্না করা কাঁঠালের কোপ্তার মধ্যে বেশি বেশি করে সার্ফের জল মিশিয়ে দেয়। আর দুপুরবেলা যখন শালিনী ভাত দিয়ে সেই কাঁঠালের কোপ্তা মেখে খায়, তখন তার ভীষণই শরীর খারাপ করে। সে প্রচন্ড পরিমাণে বমি করতে শুরু করে, আর সে কিছুতেই সুস্থ হতে পারে না। আর যা দেখে মালতী এবং পারমিতা দেবী দুজনেই খুবই ভয় পেয়ে যায়। তাই তারা সুজয়কে ফোন করে বাড়িতে ডাকে, এমনকি সবাই মিলে শালিনীকে নার্সিং হোমে নিয়ে যায়। দেখুন, আপনারা হয়তো কেউ বুঝতে পারেননি, কিন্তু আপনার বৌমা 1 মাসের প্রেগনেন্ট, আর এমন সময় ওর পেটে এমন কিছু বিষাক্ত পদার্থ গেছে যার কারণে ওর শরীর অনেক বেশি খারাপ হয়ে গেছে। তবে আমি ওষুধ দিয়ে দিয়েছি, তাই উনি ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন। কিন্তু ওনাকে খুব সাবধানে রাখতে হবে, কেননা এরকম সিচুয়েশনে উনি যদি কোনো উল্টোপাল্টা খাবার খেয়ে ফেলেন, তাহলে কিন্তু ওনার বাচ্চার ক্ষতি হয়ে যাবে। ডাক্তারবাবু এই কথা বললে পারমিতা দেবী কান্নাকাটি করতে শুরু করে, আর সে তখনই সবার সামনে নিজের দোষ স্বীকার করে। অন্যদিকে শালিনী যখন জানতে পারে যে তার শাশুড়ি মা এরকম কাঁঠালের কোপ্তার মধ্যে সার্ফে জল মিশিয়েছে, তখন তার ভীষণ পরিমাণে খারাপ লাগে। আমাকে ক্ষমা করে দাও বৌমা, আমি আর এই কাজ কোনোদিনও করব না। তোমার যা ইচ্ছা হয় তুমি তাই খেতে পারো। আসলে তুমি যাতে আর কাঁঠালের কোপ্তা খেতে না পারো, সেই জন্য আমি এরকম কাজ করেছিলাম। আমাকে ক্ষমা করে দাও তুমি। পারমিতা দেবী এই কথা বললে শালিনী তাকে ক্ষমা করে দেয়। তবে এরকম ঘটনার পর থেকে শালিনী আর কিছুতেই কাঁঠালের কোপ্তার জন্য পাগলামি করে না। সে তার পরিবারের সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করে। অনিমা দেবী তার 2 ছেলে এবং তার 2 বৌমাকে নিয়ে একটি শহরে বাস করত। অনিমা দেবীর স্বামী অনেক বছর আগেই মারা যায়। তার স্বামী সরকারি অফিসে চাকরি করত, তাই সে মারা যাওয়ার পর তার পেনশনের টাকাতেই অনিমা দেবী সংসার চালিয়ে তার 2 ছেলেকে বড় করেছে, পড়াশোনা শিখিয়েছে, এমনকি বিয়েও দিয়েছে। ছেলে বৌমাদের নিয়ে এখন তার সুখের সংসার ছিল। একদিন অনিমা দেবীর 2 বৌমা তাকে নিয়ে কেনাকাটা করতে যাবে বলে তাকে ডাকতে আসে। মা, আপনি এখনো বসে আছেন? আপনি আমাদের সাথে যাবেন না? আমরা কিন্তু আপনাকে অনেক আগেই বলে রেখেছিলাম আমাদের সাথে শপিং এ যাওয়ার কথা। আজকে কিন্তু কোনো অজুহাত দিলে শুনবো না। সত্যি বলছি, আমি একদম ভুলে গেছি। বয়স তো হচ্ছে, বলো, সব কথা কি আর আমার মনে থাকে? আজকে বরং তোমরা চলে যাও, আমি অন্যদিন যাব। আজকে তো আমার তৈরি হতেই সময় লেগে যাবে। আমরা আপনাকে ছেড়ে কোথাও যাচ্ছি না মা, আপনি আমাদের সাথেই যাবেন। আপনাকে বাড়িতে একা রেখে আমি আর দিদিভাই ঘুরতে বেরিয়ে গেছি দেখলে আপনার ছেলেরা আমাদের খুব বকবে, আর আপনাকে বাড়িতে একা রেখে গেলে আপনার চিন্তায় আমাদের শান্তিতে ঘোরাও হবে না। আপনি তাড়াতাড়ি তৈরি হয়ে আসুন। এই বলে তারা 2 বৌমা সেখান থেকে চলে যায়। অনিমা দেবী তার বৌমাদের তার প্রতি ভালোবাসা দেখে খুবই আনন্দিত হয়। সে নিজের মতো তৈরি হতে শুরু করে। অন্যদিকে বাইরে তার বৌমারা নানান রকমের আলোচনা করতে থাকে। এক মুহূর্তের জন্য আমি তো ভয় পেয়েই গিয়েছিলাম। ভাবলাম আজকে বোধহয় মা আমাদের সঙ্গে যাবে না। মা না গেলে কি করে হবে বলতো? মা যদি না যেত, তাহলে সকাল থেকে বানানো আমাদের সব প্ল্যান যে ভেস্তে যেত। ঠিকই বলেছ, মা না গেলে আমাদের তো শপিংই হতো না।
আমাদের স্বামীরা তো সেইভাবে আমাদের টাকাই দেয় না। মাকে শপিং করতে নিয়ে গেলে মাকে বোকা বানিয়ে বেশ অনেক কেনাকাটা করা যাবে। বোকা বানানোর কি আছে রে? নিজের মেয়ে থাকলে তাকে বুঝি দিত না? আর এই বয়সে এত টাকা পেনশন নিয়েই বা কি করবে? সেই তো ব্যাংকে পড়েই থাকে। কয়েকদিন পর এই মহিলা পটল তুলবে, কয়েকদিন পর ওই মহিলা পটল তুললে তখন তো আর আমাদের ওসব পাওয়া হবে না। তা যা বলেছো দিদি। আর জানো তো, আমি শুনেছি 80 বছর বয়স হয়ে গেলে পেনশন নাকি ডবল হয়ে যায়। আমাদের এই মহিলাকে আর কয়েক বছর ভালো করে বাঁচিয়ে রাখতেই হবে, কিন্তু তার আগে যদি পেনশনটা আমাদের নামে করাতে পারতাম খুব ভালো হতো। আমাদের শাশুড়ি মা বোকা হতে পারে, কিন্তু এতটাও বোকা নয় যে এই কাজটা করতে রাজি হয়ে যাবে। যাই হোক, এবার এসব বাদ দে। তৈরি হয়ে এসে আমাদের কথা শুনে নিলে আমাদের সাথে শপিং করতে যাওয়া তো দূরের কথা, আমাদেরকে আর দেখতেই পারবে না বুড়ি। এই বলে তারা চুপ করে বসে অনিমা দেবীর জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর অনিমা দেবী তৈরি হয়ে বাইরে এলে তারা সবাই মিলে কেনাকাটা করতে বেরিয়ে পড়ে। সেখানে গিয়ে সোনালী আর পায়েল দুজনেই অনিমা দেবীকে ভুলিয়ে ভালিয়ে বেশ অনেক টাকার কেনাকাটা করে। অনিমা দেবীও বোকার মতো তাদের সমস্ত জিনিস নিজের টাকায় কিনে দেয়। আপনি আমাদের একটা টাকাও খরচা করতে দিলেন না। এরকম হবে জানলে আমরা শপিং করতেই আসতাম না। আপনি সবসময় এরকম করেন, আমার খুব লজ্জা লাগে। লজ্জা লাগার কি আছে? আমি তো তোমাদের মা। মা থাকতে মেয়েরা কখনো খরচা করতে পারে? আমার সাথে ঘুরতে বেরোলে এসব টাকা পয়সার কথা চিন্তা করবে না। সরকার থেকে আমি যা টাকা পাই তাতে আমার একার জন্য খরচা করার পরেও আরো অনেক টাকা থেকে যায়। অনিমেষকে বলে মায়ের পেনশনটা নিজের নামে করে নেওয়ার ব্যবস্থা করতেই হবে, না হলে দিদিভাই কোনোদিন চোখ বুঝিয়ে কোপ মেরে দেবে, টেরও পাবো না। যা চালাক মহিলা, কথার জালে মানুষকে ফাঁসাতে দারুণ ওস্তাদ। কিছুক্ষণ পর তারা গল্প করতে করতে বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরেই পায়েল তার স্বামী অনিমেষকে সব কথা বলে। মা, পেনশন তুলতে গেলে দাদা তো সবসময় মায়ের সাথে যায়। আমি তো ওখানে গেলেও আমার কোনো রকম ভাবেই লাভ হবে না। তোমার মনে হয় দাদা থাকতে দাদা আমাকে মায়ের পুরো পেনশনের ভাগিদার হতে দেবে? প্রত্যেক মাসে দাদা যাবেই বা কেন? এতদিনে ব্যাংকে গিয়ে কোনো কারসাজি করে এসেছি কিনা কে জানি। এবার তুমি মায়ের সাথে ব্যাংকে যাবে, না হলে তোমার দাদা বৌদি মিলে মায়ের সমস্ত পেনশন নিজেরাই নিয়ে নেবে। এইভাবেই বেশ কয়েকদিন কাটে। কয়েকদিন পরে যখন অনিমা দেবী ব্যাংকে যাওয়ার জন্য প্রস্তুত হয় তখন অনিমেষ সেখানে চলে আসে। সে তার মায়ের সঙ্গে ব্যাংকে যাওয়ার কথা বলে। এই শুনে অনিমেষের দাদা অরিন্দম খুবই রেগে যায়। অনিমা দেবীও বুঝতে পারে না যে সে কি বলবে। তার সঙ্গে ব্যাংকে যাওয়ার জন্য দুই ছেলে এরকম ঝগড়া করছে দেখে অনিমা দেবী খুবই খুশি হয়, কিন্তু তারা আসলে কোন কারণে ঝগড়া করছে সেটা অনিমা দেবী জানতো না। জানলে হয়তো তার সমস্ত সুখ দুঃখে পরিণত হতো। তোরা এভাবে ঝগড়া করিস না খোকা, আমি আজকে একাই চলে যাচ্ছি। পরের বার থেকে তোরা আগে থেকে সিদ্ধান্ত নিবি কে আমার সাথে যাবি। এরকম যাওয়ার আগে ঝামেলা করবি না কখনো। এখন 100 টাকা দে তো, আমার যাতায়াতের খরচ লাগবে। তার কথা শুনে দুই ছেলেই টাকা বের করে দেয়। 100 টাকাই হয়ে যাবে? আর লাগলে বলো, তুমি আমার মা, তোমার জন্য খরচা করাটা আমার কর্তব্য। তুমি বরং 500 টাকা রাখো, বুঝলে? যদি অন্য কিছু কিনতে ইচ্ছা করে তাহলে কিনে নিও। ভাইয়ের কথা বাদ দাও তো, ও তো ছোট। আমি থাকতে ওখানে টাকা দেবে, তুমি আমার থেকে টাকা নাও। এই নাও। কি শুরু করলি তোরা আবার? বলতো, এরকম বাচ্চাদের মতো ঝামেলা করতে হয়? তোরা এক কাজ কর, দুজনেই 50 টাকা করে দে, তাহলেই হবে। তোরা এখনো ছেলে মানুষই রয়ে গেলি, সত্যি। এই বলে খুশি মনে অনিমা দেবী একাই ব্যাংকে চলে যায়। তাকে এত খুশি দেখে তার ব্যাংকের একজন চেনা পরিচিত মহিলা তার কাছে আসে তার সঙ্গে কথা বলতে। কি ব্যাপার, আজকে এত খুশি যে? কি হয়েছে? ঠাকুমা হওয়ার খবর পেলে নাকি? সত্যি করে বলো তো, আমি একটু শুনে তাহলে খুশি হতাম। আরে বলো না গো, আমার ছেলে বৌমারা একদম ছেলে মানুষ। আমাকে নিয়ে এমন পাগলামি করে না যে কি বলবো। আজকেই তো আমার সাথে ব্যাংকে কে আসবে সেই নিয়ে দুই ছেলের মধ্যে সে কি ঝগড়া। ও এই ব্যাপার, এইসব তোমার প্রতি ওদের ভালোবাসা নয়, এই সব কিছুই তোমার পেনশনের জন্য। এটার জন্যই ওরা তোমার প্রতি ভালোবাসা দেখায়। যেদিন তুমি বলবে তোমার পেনশন বন্ধ হয়ে গেছে সেদিনই তুমি ওদের আসল রূপ দেখতে পাবে। এসব তুমি কি যাতা বলছো? আমার ছেলে বৌমারা এরকম নয়, বুঝলে? তুমি ওদের ভুল ভাবছো। আমিও তোমার মতোই ভাবতাম, আর সেই জন্যই তো রাস্তার উপর বানানো নিজের স্বামীর দোতলা বাড়ি ছেড়ে আমার এখন ঠাঁই হয়েছে বৃদ্ধাশ্রমে। তুমি একদিন ওদেরকে বলে দেখো তোমার পেনশন বন্ধ হয়ে গেছে, তারপর দেখো ওরা কি বলে।
এই বলে রেখা দেবী সেখান থেকে চলে যায়। রেখা দেবীর কথা শুনে অনিমা দেবী খুবই চিন্তায় পড়ে। তবুও সে ভুলে গিয়ে পেনশনের টাকা নিয়ে বাড়িতে চলে যায়। বাড়িতে ঢুকতেই সে শুনতে পায় তার ছেলে এবং বৌমারা নিজেদের মধ্যে নানান রকম কথা বলছে। তারা কি বলছে শোনার জন্য অনিমা দেবী চুপচাপ দরজার পেছনে লুকিয়ে পড়ে। দেখো, তোমরা দুই ভাই মিলে অযথা এত ঝগড়া করো না। মা এখনই বাড়ি ফিরে আসবে। উনি যদি শুনতে পায় যে তোমরা ওনার পেনশনের টাকা নিয়ে ঝগড়া করছো তাহলে খুব বাজে হবে। রেগে গিয়ে যদি কাউকে আর টাকা না দেয়। কেন দেবে না? আমরা কি মায়ের খেয়াল করি না বলো? ওনার পছন্দ মতো সবই তো করি, তাহলে কেন আমাদেরকে টাকা দেবে না? আর দাদা, তুই আমার কথা শোন, আমরা যে কোনো একজন নিজের নামে পেনশনটা করিয়ে নিই, তারপর প্রত্যেক মাসে সমান ভাগে ভাগ করে নেবো দুজনে। পেনশনের টাকা কে নেবে এইভাবে অশান্তি করতে থাকলে কারোরই নিয়ে হবে না, বুঝেছিস তো? তাহলে তাই হোক, মা আসলে মায়ের সাথে কথা বলি, তারপর কেউ একজন তার নামে পেনশনটা করিয়ে নেব। এখন সব এসব কথা বন্ধ কর, মা শুনতে পেলে বাজে ব্যাপার হয়ে যাবে। এই বলে তারা যে যার মতো নিজের কাজে চলে যায়। তাহলে রেখা ঠিকই বলেছিল, এরা আমার পেনশনের জন্য আমার সাথে ভালো ব্যবহার করে। আমি আমার নিজের ছেলেদেরকেই চিনতে পারলাম না, এদের জন্য এইভাবে আমি নিজের সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে দিলাম। এরকম নানান রকমের কথা ভাবতে ভাবতে অনিমা দেবী মুখ গোমড়া করে বাড়ির ভেতরে ঢোকে। তার চোখ মুখের ওরকম অবস্থা দেখে সবাই খুবই চিন্তায় পড়ে। কি হলো মা, আপনি এত খুশি হয়ে ব্যাংকে গেলেন আর এখন ব্যাংক থেকে ফিরতেই মুখটা গোমড়া করে এসেছেন যে? কি হয়েছে? আপনার কি শরীর খারাপ? আমাদের কিন্তু খুব চিন্তা হচ্ছে মা, আপনি প্লিজ কিছু বলুন। আপনার কি শরীর খারাপ লাগছে? আমার আর পেনশন পাওয়াটা হবে না বুঝলে, এবারও পাইনি। আমাকে আর ব্যাংকে যেতেও ওরা মানা করে দিয়েছে, তাই নিয়ে আমি চিন্তায় পড়ে গেছি, কি যে হবে এবার। কেন, তোমার পেনশন পাওয়া হবে না কেন? আজ হঠাৎ কি হয়ে গেল শুনি? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। বয়স বাড়তে থাকার সাথে সাথে মানুষের শারীরিক গঠনেও তো অনেক পরিবর্তন আসে। হাতের আঙুলে থাকা দাগগুলোও নাকি মিলিয়ে যেতে থাকে। তাই সেই কারণেই আমার এখনকার টিপসই আগের টিপসইয়ের সঙ্গে মিলছে না। আমি তো পড়াশোনা জানি না, তাই হাতে লেখা সইও করতে পারবো না। এই জন্যই আমি অনেক আগে থেকে চেয়েছিলাম পেনশনটা আমার নামে করিয়ে নিতে, তাহলে এইভাবে সরকারের টাকা বাড়িতে আসা বন্ধ হয়ে যেত না। আমার বউটাই যত নষ্টের গোড়া। আজ বলবো কাল বলবো করে তোমাকে তো বলাই হয়নি পেনশনটা আমার নামে করিয়ে দেওয়ার কথা। মানে ওই 25,000 টাকা আসা পুরোটাই বন্ধ? সংসারের খরচ বাড়ছে আর আয় কমে গেল, তাও আবার এত টাকা। এবার আমরা কিভাবে সামলাবো সবকিছু? মাকে ওরকম রানীর মতো করে রাখা বন্ধ করে দাও। আবার কি, যে সংসারে কিছু দেবে না সে রাজার হালে থাকবে কেন? ওনার একবেলা করে খাওয়া বন্ধ করে দাও, আর এদিক ওদিক বাড়তি খরচও করা যাবে না। তুমি যে আমাদেরকে কি বিপদে ফেলে দিলে রে মা, তুমি জানো না। এই পেনশনের টাকার জন্যই তো তোমাকে এতদিন আগলে রাখতাম, যাতে তোমার কিছু হয়ে গেলে আমাদের ঘরে এতগুলো টাকা আসা বন্ধ হয়ে না যায়, সেই জন্যই। ভালো হলো পেনশনটা বন্ধ হয়ে তোদের সবার আসল রূপটা দেখতে পেলাম। তোরা কতটা নীচ আর স্বার্থপর সেটাও প্রমাণ হয়ে গেল। উপরওয়ালা তোদের এই ব্যবহারের জন্য যেন তোদেরকে শাস্তি দেয়। এই বলে অনিমা দেবী তার ঘরে চলে যায়। সেখানে গিয়ে সে বেশ কয়েকজনকে ফোন করে নানান রকমের কথাবার্তা বলে। যেই বৌমারা তাকে ডেকে ডেকে খাবার খাওয়াতো, বারে বারে চা জলখাবার দিয়ে যেত, আজকে তারা অনিমা দেবীকে দুপুরের খাবার খেতেও ডাকেনি, এমনকি বিকেল বেলা চা পর্যন্ত দিয়ে যায়নি। দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে। হঠাৎই তাদের বাড়িতে শুটবুট পরা 2-3 লোক সেখানে চলে আসে। সেখানে এসে তারা অনিমা দেবীকে দিয়ে 2-4টে কাগজপত্রে সই করায়। এসব কি চলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এসব এরা কারা? আপনি কোন কাগজে সই করছেন? আমি অ্যাডভোকেট মনোজ। আমি বৃদ্ধ বিদ্যাদের নানা রকমের অপরাধ আর নির্যাতনের বিরুদ্ধে লড়াই করি। আজই আপনার মা আমাদেরকে কাজে রেখেছেন আপনাদের বাড়িটা অনাথ আশ্রমের নামে করবে বলে। অনাথ আশ্রম কেন? তাহলে আমরা কোথায় থাকবো? মা, এসব ওনারা কি বলছেন? ওনারা ঠিকই বলছে। তোরা যে কতটা স্বার্থপর আড়াল থেকে আমি তোদের সব কথা শুনেই বুঝতে পেরেছি। আর আমি পেনশন পাইনি বলাই তোদের ব্যবহারও পুরোপুরি পাল্টে গেছে। কোনো বয়স্ক মানুষ নির্যাতিত হলে সে চাইলেই তার ছেলে মেয়েদেরকে বাড়ি থেকে বের করে দিতে পারে। আমিও পারবো, আমিও পারলাম। আর হ্যাঁ, আমি পেনশন পেয়েছি আর ভবিষ্যতেও পাবো, কিন্তু তোরা আর আমার কাছ থেকে একটা টাকাও পাবি না। তোরা এবার আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আর আমার অবর্তমানে যাতে তোরা এই বাড়িতে ফিরে না আসতে পারিস, তাই এই বাড়ি আমি অনাথ আশ্রমকে দান করে দিচ্ছি। এবার যা, তোরা বেরিয়ে যা এখান থেকে। এই বলে অনিমা দেবী সবাইকে বের করে দেয়। তার ছেলে বৌমারা তার কাছে ক্ষমা চাইলেও অনিমা দেবী বুকে পাথর চাপা রেখে তাদের সবাইকে সেখান থেকে তাড়িয়ে দেয়। অনিমা দেবী সেদিন থেকে একা একা বসবাস করতে শুরু করে।